তবে তাতে তুমি মহান হয়ে ওঠোনি নিশি। তুমি কি ভুলে গেছো আমাকে তুমি খুন করেছো, তাও কোনো অস্ত্র ব্যবহার না করেই? নিশি কাঁপতে কাঁপতে এক নিঃশ্বাসে বলল, আপনি আমার কথাটা শুনুন। চুপ, একদম চুপ। সালমানের কণ্ঠে বিদ্রোহী ঝড়ের মতো আছড়ে পড়ল নিশির উপর। মুহূর্তের মধ্যে সে নিশির মুখের একপাশে শক্ত হাতে চেপে ধরে তাকে নিজের দিকে ঘুরিয়ে নিল। নিশি হতভম্ব হয়ে গেল, কিন্তু কিছু বলার আগেই সালমান ঠান্ডা অথচ গভীর এক যন্ত্রণায় প্রশ্ন ছুড়ে দিল, তোমার কথা আমি কেন শুনবো বলো তো? নিশির চোখ বেয়ে অঝরে পানি গড়িয়ে পড়ছিল। সালমানের প্রতিটি শব্দ তার হৃদয়ের গহীনে অদৃশ্য ছুরির মতো আঘাত করছিল, ক্ষত তৈরি করছিল। সালমানের কণ্ঠ ভারী হয়ে এলো। তুমি কি ভাবছো তুমি আমাকে ছেড়ে বাঁচতে পারবে, আমাকে ভুলতে পারবে? তার চোখে তীব্র অস্বস্তি, গলায় অসহনীয় যন্ত্রণা। সারা রাত আমি এক মুহূর্ত চোখ বন্ধ করতে পারিনি। শুধু তোমার কথা ভেবেছি, শুধু ভেবেছি অন্য কেউ যদি তোমার গায়ে হাত রাখে, যদি তোমাকে ছুঁয়ে ফেলে। এই ভাবনাটা যেন আমার শরীরে হাজারো সূচ ফুটিয়ে দিয়েছে। মনে হয়েছে আমি প্রতিনিয়ত ক্ষতবিক্ষত হচ্ছি, ধীরে ধীরে মরছি। নিশি নিঃশব্দে কেঁপে উঠল, কিন্তু কিছু বলল না। সালমান গভীর শ্বাস নিল, কষ্টের টলমল দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলল, তুমি আমাকে যে শাস্তি দিয়েছ তার চেয়ে বড় শাস্তি আর কিছু হতে পারে না নিশি। তুমি জানো সবচেয়ে কঠিন শাস্তি কি? মৃত্যু নয়, বরং বেঁচে থাকা প্রতিদিন সেই মানুষটাকে ছাড়া, যার জন্য একসময় নিজের সবকিছু উৎসর্গ করতে চেয়েছিলাম। তুমি এমনভাবে তাকিয়ে আছো কেন? মায়া হচ্ছে আমার জন্য? তার গলায় এক অবর্ণীয় ব্যথার ছোঁয়া ছিল। আজ আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি, একেবারে শূন্য হাতে। আমার কাছে কোনো অভিযোগ নেই, অভিমানও নেই, শুধু একটা প্রশ্ন, আমি কি একটুও থাকার মতো ছিলাম না? নিশি নির্বাক হয়ে গেল। চোখের কোণে জমে থাকা অশ্রুর ভার আর সহ্য করতে না পেরে নিচু স্বরে বলল, আপনি থাকার মতো ছিলেন, আমি রাখার যোগ্য ছিলাম না। তার কণ্ঠে ছিল এক গভীর যন্ত্রণার সুর। ছাড়ুন, কেউ দেখলে সমস্যা হবে। সালমান ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি ফুটিয়ে তুলল। ছাড়বো? আমার তো ধরেও রাখার অধিকার নেই, তাই না? তোমার স্বামী দেখলে সমস্যা হবে, তাই তো? তার কণ্ঠস্বর গাঢ় হয়ে এলো, এক বিষাক্ত দুঃখের আবরণে মোড়া। শোনো নিশি, যখন তুমি অন্য কারো ভালোবাসায় বিভোর থাকবে, আমি তখন একাকী এক সময়ের স্মৃতিগুলোর মধ্যে হারিয়ে বেঁচে থাকবো। তখন অন্য কেউ তোমাকে গভীরভাবে ছোবে। তুমি ভাববে আমি সেই মুহূর্তে ধীরে ধীরে মরে যাচ্ছি, কারণ আমি তোমাতে এতটাই জড়িয়ে গিয়েছি নিশি যে নিজের অস্তিত্বটাকেও ভুলে গেছি। দেখো, আমি সালমান আজ এক মেয়ের জন্য কতটা কাতর হয়ে আছি। যদি ইরিনা, আহির বা অন্য কেউ দেখতো, তাহলে আমার উপর হাসতো, খুব জোরে জোরে হাসতো, কারণ এসব আমার সাথে যায় না, তাই না? কিন্তু তুমি আমার কি অবস্থা করেছো দেখো। কাল সারা রাত আমি কেঁদেছি নিশি, এমন কান্না যার কোনো ভাষা ছিল না। আমি নিজেকে আর আটকে রাখতে পারিনি। কি করব নিশি বলো? নিশি মুহূর্ত খানেক স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকলো। ভেতরে যেন এক যুদ্ধ চলছে, যা বাইরে থেকে কেউই দেখছে না। কিছুক্ষণ পর ফিসফিস করে বলল, প্লিজ যেতে দিন। সালমান এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইল, যেন সে কিছু খুঁজে নিতে চাইছে, হয়তো শেষবারের মতো। তারপর ধীরে ধীরে নিশিকে ছেড়ে দিল। নিশি স্থির হয়ে দাঁড়িয়ে থাকলো কিছুক্ষণ। তার বুকের ভেতর এক কঠিন ঝড় বইছে, কিন্তু সে কাউকে সেটা বুঝতে দেবে না। ধীরে ধীরে পা বাড়ালো, যেন নিজের সমস্ত দ্বন্দ্বকে চাপা দিয়ে এগিয়ে যাচ্ছে। পেছন থেকে এক নিঃশ্বাস ফেলে সালমান গভীর স্বরে বলল, তুমি যদি কখনো ফিরে আসতে চাও, আমি ঠিক আগের মতোই দাঁড়িয়ে থাকবো, কিন্তু এবার তোমাকে আর ছাড়বো না, কোনো মূল্যেই না। তবে আদৌ কি সেই দিন আসবে? নুহা ঘরে পা রেখেই থমকে দাঁড়িয়ে গেল। আহির আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করতে করতে পরিপাটি হয়ে তৈরি, ঠোঁটে একটি মৃদু হাসি, যেন কিছু একটা গোপন রহস্য তার মধ্যে লুকিয়ে আছে। আয়নার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, আপনি এমনভাবে তাকাচ্ছেন, কিছু বলার আছে? নুহা ধীরে ধীরে এগিয়ে এলো, কপালে এক চিলকে ভাঁজ ফেললো, চোখে অজানা উদ্বেগ। আপনি কোথাও যাচ্ছেন? আহির চিরুনি টেবিলের উপর রেখে এক সেকেন্ড নীরবতা কাটিয়ে হালকা গম্ভীর স্বরে বলল, চাকরি খুঁজতে যাচ্ছি। নুহা একটুখানি অবাক হয়ে তার কথার ভেতর কোনো নির্দিষ্ট অর্থ খুঁজে পেতে চেষ্টা করলো। অদ্ভুত, আপনি চাকরি খুঁজে কি করবেন? আমাদের তো নিজের অফিস আছে। আহির ঠোঁটে এক ছোট্ট হাসি এলো, যেন নুহার প্রশ্নটা তাকে কিছুটা অবাক করেছে। আমি নিজের যোগ্যতায় বাঁচতে ভালোবাসি নুহা। শ্বশুরের ব্যবসায় ভাগ বসানোটা কোনো অর্থহীন কাজ হবে, সেটা তার পরিশ্রমের ফল, আমার নয়। নুহা একটু চিন্তা করে বলল, তাহলে নিজের বাবার ব্যবসায় কেন বসবেন না? আপনি তো ওনার একমাত্র ছেলে। আহির মাথা হালকা নেড়ে ঠান্ডা মাথায় বলল, বাবার তৈরি সিংহাসনে বসে রাজা হওয়ার কোনো ইচ্ছা আমার নেই ম্যাডাম। আমি চাই নিজের পথ নিজেই তৈরি করতে, নিজের পরিশ্রমে কিছু অর্জন করতে। চিন্তা করবেন না, আপনার স্বামী তার দক্ষতায় সংসার চালাবে, অভাব হবে না। তাছাড়া আমার শ্বশুরের টাকা পয়সা ঠিকঠাক আছে। নুহা কিছুটা ভ্রুকুচকে তাকালো। একটু আগেই তো বললেন শ্বশুরের টাকায় কোনো আগ্রহ নেই, আর এখন বলছেন শ্বশুরের টাকা ভালোই আছে। আহির হেসে উঠল, যেন নুহার প্রশ্নে খানিকটা মজা পাচ্ছে। মজা করছিলাম, আমার বাবার বা আপনার বাবার কারো টাকায় বা ব্যবসায় আমার কোনো আগ্রহ নেই নুহা। আমি চাই নিজের পরিশ্রমে বাঁচতে, নিজের স্ত্রী আর ভবিষ্যতের সন্তানদেরও আমার নিজস্ব উপার্জনে পালন করতে। ঠিক তখনই দরজার সামনে একটি পরিচিত কণ্ঠ ভেসে এলো। আসতে পারি? আহির দরজার দিকে তাকিয়ে মৃদু হাসি দিয়ে বলল, আয় সালমান, আমি আর ইরিনা আজকে ইতালি ফিরে যাচ্ছি। আহির কিছুটা বিস্মিত হয়ে প্রশ্ন করল, হঠাৎ তো তারা কেন? আর কিছুদিন থাকলে তো পারতি।
সালমান একটুকু হাসলো, তারপর একটু ঠান্ডা মাথায় বলল, অনেকদিন তো থাকলাম, আর কত, এবার ফেরার পালা, চল, নিচে ইরিনা অপেক্ষা করছে। এত তাড়াতাড়ি চলে যাচ্ছ, আরো কিছুদিন থাকতে পারতে। ঈশানের কথায় ইরিনা হালকা এক হাসি দিয়ে বলল, অনেকদিন তো থাকলাম ঈশান, সত্যি বলতে বাংলাদেশ খুব সুন্দর, বিশেষ করে এখানকার মানুষ আর সংস্কৃতি, অপরিসীম ভালোবাসা নিয়ে, এখানকার স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছি, এটা বেশ আনন্দের। ঈশান কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি বললেও তো আর আটকাতে পারবো না, তবে একটা অনুরোধ থাকবে, আবার এসো। আবার আসবো কিনা জানি না, তবে তোমাকে অসংখ্য ধন্যবাদ ঈশান, আমাকে সময় দেওয়ার জন্য, আমার পাশে থাকার জন্য। সত্যি বলতে এখানে এসে তোমার মতো একজন বন্ধু পাবো, এটা কখনো কল্পনাও করিনি। ঠিক তখনই দরজার দিক থেকে পরিচিত কণ্ঠ ভেসে এলো। সালমান, আহির আর নুহা বেরিয়ে এলো। ইরিনা এক মুহূর্তের জন্য তাকিয়ে রইল, তারপর উজ্জ্বল চোখে বলল, ওই তো সালমান এসে গেছে। ইরিনা এক মুহূর্তে এক পলক চুপ থেকে সজোরে আহিরের দিকে এগিয়ে গিয়ে তাকে শক্ত করে জড়িয়ে ধরল। ইরিনা হালকা হাসি দিয়ে বলল, আশা করি ভালো থাকবি আহির, শেষবারের মতো বিরক্ত করলাম। আহির গভীর শ্বাস নিয়ে বলল, বিরক্ত? না রে, তোদের ছাড়া কিভাবে থাকবো ভাবতেই পারছি না। সালমান তখন পাশে দাঁড়িয়েছিল। আরে ভাই, তুই তো তোর ফ্যামিলি, ভাবি, সবার সঙ্গে থাকবি, কষ্ট তো আমাদের লাগবে, তোকে রেখে যাচ্ছি বল। তবে একটা কথা বলি, আমি তোর জন্য ভীষণ খুশি, তুই তোর পরিবারের কাছে ফিরতে পেরেছিস। কিন্তু হ্যাঁ, আমাদেরকে একেবারে ভুলে যাস না, ভাবিকে নিয়ে একবার ইতালিতে আসিস, ধরে নে সেটা তোর হানিমুন ট্রিপ হবে। আহির হাসলো, কিন্তু কিছুই বলল না। নুহা একটু দূরে দাঁড়িয়ে সব দৃশ্য অবলোকন করছিল। ইরিনা তখন ধীরে ধীরে তার দিকে এগিয়ে এসে কিছুটা সংকোচ নিয়ে বলল, নুহা, যদি আমার কোনো ব্যবহারে বা কথায় তোমার খারাপ লেগে থাকে তাহলে মন থেকে ক্ষমা চাইছি, আমি সত্যিই তোমার কাছে হেরে গেছি। দেখো, আহিরকে না নিয়েই চলে যাচ্ছি, তবে যাওয়ার আগে তোমাকে একটা কথা বলি, আহিরের হাত কখনো ছেড়ো না। তুমি আহিরকে নিয়ে কি ভাবো আমি জানি না, কিন্তু আহির তোমাকে অনেক ভালোবাসে। তুমি জানো না তুমি কতটা ভাগ্যবতী বলে আহিরকে পেয়েছো। আহির ইতালিতে থাকাকালীন কোনো মেয়ের সঙ্গে তেমন সম্পর্কই রাখেনি, সবসময় মেয়েদের থেকে দূরে থাকতো, সবসময় বলতো ও বিবাহিত, ওর বউ আছে। আমার তো মনে হয় ও শুরু থেকেই তোমাকে ভালোবাসে, হয়তো বুঝতে দেয়নি। আহিরের মতো কাউকে পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার, তাই ওকে কখনো কষ্ট দিও না নুহা। নুহা কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল, দূরে থাকা আহিরের দিকে তাকিয়ে। আহির তখন সালমান আর ঈশানের সঙ্গে হাসি মুখে কথা বলছিল। ইরিনা হঠাৎ মজা করে বলল, কি ভাবছো, এখনো রেগে আছো তোমার বরকে জড়িয়ে ধরেছি বলে? নুহা এবার হেসে ফেলল, একদমই না, বরং আমি দুঃখিত যদি আমার কোনো কথায় আপনার খারাপ লেগে থাকে। আমি জানি না আহির কেন আপনার মতো মেয়েকে ভালোবাসেনি, এটা ওনার দুর্ভাগ্য। আহির আপনার মতো কাউকে ডিজার্ভই করে যে ওনাকে এতটা ভালোবাসে। ইরিনা মাথা নাড়ালো, মোটেও না। আচ্ছা, এসব বাদ দাও, আমরা ফ্রেন্ড, তাই না? নুহা হাসি মুখে বলল, ফ্রেন্ড বলেই সে ইরিনাকে শক্ত করে জড়িয়ে ধরল। এদিক থেকে আহির আর সালমান অবাক হয়ে তাকিয়ে রইল। সালমান চোখ কুঁচকে বলল, এই ইরিনার হঠাৎ কি হলো? আহিরও একটু অবাক হয়ে দেখল, তবে মুখে কিছু বলল না। সালমানের কণ্ঠ ভারী হয়ে এলো, সে নুহার দিকে তাকিয়ে বলল, ভাবি আসি তাহলে। নুহা একটু মৃদু হাসি দিয়ে বলল, আবার আসবেন, অপেক্ষায় থাকবো। সালমান প্রথমে ঈশানকে শক্ত করে জড়িয়ে ধরল, তারপর আহিরের দিকে তাকিয়ে এক মুহূর্ত থমকে গেল, কয়েক সেকেন্ড চুপ থেকে। হঠাৎ করেই আহিরকে জড়িয়ে ধরল, যেন আর ছাড়তে চাইছে না। তার কণ্ঠ কাঁপছিল, ভাই তোকে ছাড়া আমি কেমন করে থাকবো? আহির কিছু বলার আগেই সালমানের চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। আহিরও আর নিজেকে ধরে রাখতে পারল না, তার চোখেও পানি জমে উঠল। সে এক হাতে সালমানের পিঠ চাপড়ে বলল, মনে করে ভিডিও কল করবি, আর আমি বললেই এসে পড়বি। সালমান হালকা হাসলো, কিন্তু কণ্ঠে সেই আবেগের রেশ এখনো রয়ে গেছে। তুইও আহির, তুইও চলে আসবি আমাদের কাছে, ঠিক আছে? আহির মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে পাগল। সালমান আর ইরিনা গাড়িতে উঠে চলে গেল। ঈশান এগিয়ে দিতে তাদের সাথেই গেল। আহির নুহার দিকে তাকিয়ে হাসি মুখে বলল, এবার আমি আসি, দোয়া করবেন যেন চাকরিটা পেয়ে যাই। নুহা হাসতে হাসতে বলল, আপনি অদ্ভুত মানুষ, জানেন তো, নিজের অফিস থাকতে চাকরি খুঁজছেন। যাক, যান ভালো করে ইন্টারভিউ দিন, আমাকেও অফিসে যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে। নুহা দুপুরের দিকে বাসায় ফিরে তাড়াহুড়ো করে সোজা আফিয়া বেগমের ঘরের দিকে এগিয়ে গেল। দরজা ঠেলে ভেতরে ঢুকতেই দেখলো আফিয়া বেগম চেয়ারে বসে আছেন। চোখ তুলে তাকিয়ে মৃদু হেসে তিনি বললেন, কিরে দাদুমণি, অফিস থেকে ফিরেই পোশাক না বদলে একদম চলে এলি এখানে, কিছু বলবি? নুহা দ্রুত এগিয়ে এসে তার পাশে বসে বলল, তোমার কাছ থেকে একটা বিষয় জানার ছিল। আফিয়া বেগম কৌতূহলী হয়ে বললেন, কি জানতে চাস বল। নুহা একটু থেমে গিয়ে সরাসরি প্রশ্ন করল, আব্বু আর আঙ্কেলের মধ্যে ঝামেলা হয়েছিল কিসের জন্য? যে ঝামেলার জন্য আব্বুকে বাড়ি ছাড়তে হয়েছিল, এই ঝামেলাটা কি খুব গুরুতর ছিল? আফিয়া বেগমের মুখের হাসি স্নান হয়ে গেল, তার চোখে মুখে এক মুহূর্তের জন্য পুরনো স্মৃতির ছোঁয়া নেমে এলো। হঠাৎ এসব জানতে চাস কেন, কিছু হয়েছে নাকি? নুহা দৃঢ়কণ্ঠে বলল, দাদুমণি প্লিজ বলো না। আফিয়া বেগম দীর্ঘশ্বাস ফেললেন, যেন মনে মনে তোলপাড় হচ্ছিল। এক মুহূর্তের জন্য
ক্ষণ ভাবলেন এতদিনের চেপে রাখা সত্যটা বলা উচিত হবে কিনা, তবে শেষ পর্যন্ত মুখ খুললেন। তখন আমরা গ্রামের বাড়িতেই থাকতাম। শহরে আসার অনেক আগের কথা। আমাদের পরিবারের সঙ্গে বেশ ভালো সম্পর্ক ছিল মতিউর রহমানের। তিনি তোদের দাদুর খুব কাছের বন্ধু ছিলেন, প্রায় পরিবারের মতোই। একদিন তার ঘরে আরেকটি কন্যা সন্তান এলো, ছোট্ট আরিফা। সেই সময় তোদের দাদু সিদ্ধান্ত নিয়েছিলেন ভবিষ্যতে তার বড় ছেলে রফের সঙ্গে আরিফার বিয়ে দেবেন। আফিয়া বেগম কিছুটা থেমে স্মৃতির গভীরে হারিয়ে গেলেন, তারপর আবার কথা শুরু করলেন। এরপর কেটে গেল কয়েক বছর। আমরা শহরে চলে এলাম, কিন্তু গ্রামের সঙ্গে যোগাযোগ কখনোই বিচ্ছিন্ন হয়নি। মাঝে মধ্যেই যাওয়া আসা হতো। পুরনো সম্পর্কগুলো ঠিক আগের মতোই জোড়া লেগে থাকতো। একদিন হঠাৎ খবর এলো মতিউর রহমান খুব অসুস্থ। আমরা সবাই মিলে ছুটে গেলাম গ্রামে, কিন্তু ততক্ষণে সব শেষ। তিনি আর আমাদের মাঝে নেই। তার বড় 2 মেয়ের আগেই বিয়ে হয়ে গিয়েছিল। তার বন্ধুর দেওয়ার কথা রাখতে তোদের দাদু তখনই আরিফাকে বৌমা করে শহরে নিয়ে এলেন। প্রথম দিকে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু ধীরে ধীরে 2 ভাইয়ের মধ্যে টানাপোড়েন শুরু হলো। যদিও ওদের সম্পর্ক কখনো খুব একটা মধুর ছিল না, তবুও সেই সময় দ্বন্দ্ব যেন আগের সব অভিমানকে ছাড়িয়ে গেল। আফিয়া বেগম মুখে কিছু বলার আগেই থেমে গেলেন, যেন সেই দুঃসহ স্মৃতির ভারে একটু নিঃস্বস্তি অনুভব করছিলেন। নুহা চুপ করে রইল, কিছুটা মর্মাহত হয়ে। বিরোধ ক্রমেই তীব্র হতে লাগলো। একসময় কথার লড়াই উত্তাল হয়ে উঠল, আর শেষ পর্যন্ত তা হাতাহাতিতে পরিণত হলো। তোর বাবা ফায়েজ ছোট ভাই হয়েও বড় ভাইয়ের গায়ে হাত তুলেছিল। এটি তোদের দাদু কোনোভাবেই মেনে নিতে পারলেন না। রাগে অভিমানে তিনি ফায়েজকে শুধু বকাঝকা করলেন না, সেই দিন রাগের মাথায় ছেলেকে আঘাতও করেছিলেন। কষ্ট আর অভিমানের ভার সইতে না পেরে ফায়েজ সেই রাতেই আমাদের ঘর ছেড়ে বেরিয়ে গেল, এক অজানা ভবিষ্যতের দিকে, এক অনিশ্চিত জীবনের পথে। তারপর তোর মায়ের মুখে শুনেছিলাম ফায়েজ নাকি তোর নানুর অফিসে চাকরি করত। পরে তোর নানু নিজে তার একমাত্র মেয়েকে ফায়েজের সাথে বিয়ে দিয়ে তার সমস্ত ব্যবসা দায়িত্ব ফায়েজ আর তোর মাকে দিয়েছিল।